আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি টি.এস. সেবাগ নামের যে ইলেকশন ট্রাইব্যুনাল, সেই ইলেকশন ট্রাইব্যুনালের নির্দেশের ফলে কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট মহতাব শেখ, তার মামলাটি এই প্রথম মহামান্য ট্রাইব্যুনাল, মহামান্য বিচারপতি টি.এস. সেবাগ নামের বেঞ্চ আধার কার্ডকে কনসিডার করেছে। মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন ওনার নাম আজকে রাত্রি 8টার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্টে তুলে দিতে হবে এবং ওনার নামটি অলরেডি ইনক্লুড করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখের যে ট্রাইব্যুনালে ভোটার হিসেবে বিবেচনার বিষয়টি ছিল সেটা সম্পন্ন হলো ছুটির দিন হওয়া সত্ত্বেও রবিবার। এইটা একটু আপনার কাছ থেকে আগে পরিষ্কার করে জেনে নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 6 তারিখের মধ্যাহ্নের পূর্বেই এই বিষয়টিকে মহামান্য নিষ্পত্তি করতে বিচারপতি হবে। টি.এস. বাংলামকে দায়িত্ব দিয়েছিলেন যে এই বিষয়টিকে নিষ্পত্তি করার জন্য। হুম, এবার কালকেই তো লাস্ট ডেট, বুঝতেই পারছেন, 3টের মধ্যে এটা তার নমিনেশন দাখিল করতে হবে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এই নির্দেশ, সেই নির্দেশের ইমপ্লিমেন্টেশন হয়েছে বলতে পারেন। কিন্তু যে ডেটে ওর নামটি কেটেছিল সেটা হচ্ছে 28/3/2026-এ ওর নাম ডিলিট হয়ে যায় এই কংগ্রেস প্রার্থী মহতাব শেখের। যে এখন তো আকাশ থেকে পড়েন, তার কারণ তার নেই এরকম কোনো ডকুমেন্ট নেই। মানে ভাবতে পারবেন না, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। তিনি একজন ব্যবসায়ী মানুষ এবং অনেক দিন থেকে ইনকাম ট্যাক্স দেন। তার এলআইসি ডকুমেন্ট, জমির দলিল, সমস্ত কিছু রয়েছেন। এবং শুধু তাই না, 2002 সালে এই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার ভাইদের নাম, তার স্ত্রীর নাম সকলই ইনক্লুডেড। এই ভদ্রলোকের বয়স হচ্ছে 58 বছর। দীর্ঘ 39 বছর ধরে তিনি ভোটার হিসেবে ভোট দিয়ে চলেছেন, কোনো অসুবিধা হয়নি। অল অফ দ্য সাডেন তার নাম বাতিল হয়ে গেল। তার কারণ হচ্ছে 28/2 আপনারা জানেন ওই লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন এসেছিল। এবার আন্ডার অ্যাডজুডিকেশন এলো, যার এত ডকুমেন্ট আছে তার নামটা ডিলিট হওয়ার কোনো কারণ নেই এবং তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট ফারাক্কার। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তার নাম ডিলিট হওয়ার পরে সঙ্গে সঙ্গেই তিনি প্রায় ওই কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি একটি কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ব্যক্তির তো আধার কার্ড রয়েছে, সরি মার্জনা করবেন, পাসপোর্ট রয়েছে। আজকের ট্রাইব্যুনালে এটাই তো প্রথম ট্রাইব্যুনালের রায়, কারণ এটাই প্রথম রায় এই ট্রাইব্যুনালের দ্বারা সুপ্রিম কোর্টের নির্দেশে। এটা একটা ঐতিহাসিক রায়। মোতাব শেখের কেসটাই হলো ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া প্রথম কেস। একদমই। এবং তার নাম ইনক্লুড হয়েছে এবং রায়ের সেকেন্ড পেজের লাস্ট প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে বলা আছে যে এই সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে কোট করে আধার কার্ড যেটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে অবশ্যই দেখানো যেতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই ভদ্রলোকের সমস্ত ডকুমেন্ট আছে। কিন্তু আপনি ভাবুন, গ্রামের একজন সাধারণ তার কাছে একেবারে প্রান্তিক আধার কার্ড আছে হয়তো। আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া প্রান্তিক সীমার একজন মহিলার কি কার্ড আছে বলুন তো? পরে তার নামকে ডিলিট হয়ে যাবে। কিন্তু আজকে আদালত মানে ট্রাইব্যুনালের যে অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আদালতের আরেকটি কথাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কেন মোতাব শেখের নাম ডিলিট হয়েছিল সেই কারণটা দিতে পারেন, একদমই। এবং সেটা এর পরবর্তীতে আমি সেটাই আসছিলাম। দেখুন, একজন মানুষের জানার অধিকার রয়েছে, রাইট টু নো, ফান্ডামেন্টাল রাইট। এটা তার মৌলিক অধিকার। যে সেই ব্যক্তির নাম কেন ডিলিট হলো, সেই ব্যক্তির কেন ডিলিট হলো তিনি জানেনই না। ইভেন যারা ইলেকশন কমিশনের পক্ষ থেকে ছিলেন তারাও কোনো এক্সপ্লানেশন দিতে পারছেন না। টেকনিক্যাল কারণ বলেছেন। হ্যাঁ, তাদের টেকনিক্যাল কারণের জন্য একজনের নাম কেন ডিলিট হবে? না, আপনি ভাবুন, ইনি একজন কংগ্রেস প্রার্থী, তাকে 6 তারিখের মধ্যে দিতেই হবে মনোনয়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে। তার বিষয়টি অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট এবং সেই অনুযায়ী তার বিষয়টি নিষ্পত্তি হলো। কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন যারা ট্রাইব্যুনালে যাবেন, যারা একদমই আপনি ঠিকই বলেছেন। তো তাদের বিষয়টা যখন দেখা যাচ্ছে টেকনিক্যাল কারণে কি জন্য তিনি ডিলিট হলেন এটা জানানো গেল না, এইটা তো অন্যান্য মানুষের ক্ষেত্রেও হবে যারা বিচারাধীন হয়ে রয়েছেন, যারা ডিলিট হয়ে গেছেন। তো তাদের ক্ষেত্রে কি হবে? মানে প্রত্যেকের ক্ষেত্রে এখানে যেমন বিচারপতি শিবজ্ঞানম তিনি সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখলেন এবং সেটাও দেখলেন যে 2002-এর তালিকায় যেহেতু মোতাব শেখের পদবি ভুল ছিল, তারপর তিনি এফিডেভিট করেছেন এবং ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছেন। নামে স্পেলিং এর সামান্য মিস্টেক ছিল। তার
দেখুন এই আকার একার এটা তো বেঙ্গলি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ছিল। না, কিন্তু এরা সেটা তো সকলেরই সেটা তো মানে সংশোধন করার পরে তাকে সংশোধিত ভোটার কার্ডও ইস্যু 2012 করেছে দেওয়া হয়েছে। একদমই। অথচ মানে দেখুন এই ভুল ত্রুটি এটা তো কমিশনের, এই 100 ইলেকশন বার। কমিশনের তাদের ভুল ত্রুটির জন্য একজন মানুষ কেন সাফার না, করবেন? কিন্তু আমার আরো বড় প্রশ্ন, তাহলে জুডিশিয়াল অফিসারদের হাতে তো ছেড়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, জুডিশিয়াল অফিসারদের কাজ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলা যাবে না। এত কিছু নথি থাকা সত্ত্বেও যখন একজনের নাম এভাবে ডিলিট হয়ে যাচ্ছে, তো যাদের একদম। এত নথি নেই, হুম। তাহলে তাদের ক্ষেত্রে তারা কি করবেন? তাদের কি হবে? তাহলে কি বরাবরের মতো তাহলে তাহলে ডিলিট হয়ে থাকলেন? দেখুন সেটা কি হবে, মানে আমি মনে করি সকলের নামই ইনক্লুড হবে যাদের ডকুমেন্ট রয়েছে, যারা বৈধ ভোটার। এখন এই কত শীঘ্র তাদের নাম ইনক্লুড হবে সেটা একটা প্রশ্ন থাকতে পারে, তবে আমি মনে করি যারা বৈধ ভোটার তাদের প্রত্যেকের নামই ইনক্লুড হবে। মানে এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের নির্দেশের পরে আমার মনে আর কোনো সন্দেহ নেই, তার কারণ হচ্ছে আজকের নির্দেশে ওই যে বললাম আধার কার্ড একটা ঠিকই গুরুত্বপূর্ণ বলেছেন। ডকুমেন্ট হিসেবে, ফলে একদম। মানে দেখা যাবে যে হয়তো মানে একটা বৃহৎ অংশের মানে বলা যাবে প্রায় গোটা অংশটারই হয়তো বা নাম ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ, মানে হয়তো এটাকে কিছু নাম হয়তো নিশ্চিতভাবেই বাদ যাবে, সেটা ঠিকই। আলাদা কথা। না, কিন্তু কিন্তু এটা যদি দৃষ্টান্ত হিসেবে ধরা হয়, তাহলে আপনাকে আমার প্রশ্ন, যে ট্রাইব্যুনাল তো এখনো সেভাবে ফাংশনালি নয়। এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নির্দিষ্ট যে জলসম্পদ ভবন সেখানে তো বসতেই পারেনি। তাহলে এই শুনানিটা কোথায় সম্পন্ন হলো? এটা বিশেষ স্থানে, কারণ হচ্ছে এই যেহেতু বিশেষ নির্দেশ দিয়েছিল সেই জন্যই এই শুনানিটা সে নির্দিষ্ট করতে হয়েছে, বিশেষভাবে আয়োজন করতে হয়েছে তার মানে মহামান্য এটার একটা বিচারপতি। স্পেশাল কেস হিসেবে হ্যাঁ দেখা হ্যাঁ হয়েছে। একদম, এটা কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যেহেতু, এবং তার নমিনেশনের লাস্ট ডেট আগামীকাল 6 তারিখ 3টের মধ্যে, ফলে সেটা অ্যাজ এ স্পেশাল কেস এটা আচ্ছা, অ্যাডজুডিকেট হয়েছে বুঝলাম তিনি কংগ্রেস বিশেষ প্রার্থী স্থানে। যেহেতু, তাহলে হ্যাঁ যদি ধরুন এই বিচারাধীনের মধ্যে কেউ নির্দল হিসেবে দিতে চান, তাহলে তাঁর আর হলো না। আর দেখুন সেক্ষেত্রে তিনি উপযুক্ত আইনগত পদক্ষেপ করতেই পারেন, মানে করলে মানে নিশ্চিতভাবেই হবে। একমাত্র সুপ্রিম কোর্টে গেলে তবেই এটা হতে পারত। দেখুন এই মামলাটার দৃষ্টান্ত তো তাই, ফলে এই মামলার দৃষ্টান্ত দেখিয়ে অনেকেই করতে পারেন নিশ্চিতভাবেই। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে সেটার আর সেইভাবে সময় নেই। ৬ ফার্স্ট তারিখ পেজের তো জন্য নেই, 9 তারিখের জন্য হলো। হয়তো। আর যে ভোটাররা রইলেন ট্রাইব্যুনালে, তাদের বিষয়টা তো হওয়া উচিত, কিন্তু তাদের বিষয়টি কি হবে সুপ্রিম কোর্টই বলবে 6 তারিখে। আগামীকাল তো মামলা আছে, ফলে বিষয়টি কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্টই বলবেন। হ্যাঁ, কিন্তু একটু এই এই বিষয়ে জন্যই তো আতঙ্কে যেহেতু আছে। বিচারাধীন বিষয়, এই নিয়ে খুব বেশি কিছু বলা উচিত নয়, না, কারণ উচিত সুপ্রিম কোর্টের নয়। বিচারে। কিন্তু কারণ কিন্তু সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের এই ট্রাইব্যুনালের এই যে কনসেপ্টটা, এটা সুপ্রিম কোর্টের কনসেপ্ট। না, ফলে ১০০ বার, ফলে এই ১০০ বার। কনসেপ্টটা কিভাবে রান করবে সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দেবেন, এবং সেই নির্দেশ মতো। কিন্তু ট্রাইব্যুনাল অলরেডি তৈরি হয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার একটি নোটিফিকেশন, বলে 20 তারিখের নোটিশ। কিন্তু হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা বাস্তব, যে বেসিক্যালি মানে খাতায় কলমে থাকলেও বাস্তবের মাটিতে নেই। ফলে এটা দাঁড়িয়ে একটা তো মানুষের মনে হতেই পারে, কিন্তু এই ট্রাইব্যুনাল আমি মনে করি খুব তাড়াতাড়ি হয়তো গোটা ট্রাইব্যুনাল ব্যবস্থাটাই ফাংশনাল হয়ে যাবে, এবং সেটা হয়তো মানে হয়তো কয়েকদিনের সময় লাগবে। সেক্ষেত্রে মানে আশা করি একটা বৃহৎ অংশের মানুষের নাম আবার ইনক্লুড হয়ে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা প্রবল। ইনক্লুড নিশ্চয়ই হবে, কিন্তু ওই আবার সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এবারে তারা ভোট দিতে হয়তো পারলেন না। পরের বারে হয়তো পারবেন। কিন্তু এবারেই বা তারা ভোট দিতে যে পারলেন না, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও, এটা কি করা যায়? মানে এটা ভোটাধিকার তো হওয়া একটা। উচিত নয়। এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যখন যন্ত্রণাময়, আমার ক্ষেত্রেও খুবই যন্ত্রণাময়, খুবই পেনফুল। আমি নিজে দেখুন এই মামলার ক্ষেত্রে আমি নিজে তো এক্সপিরিয়েন্স করেছি পুরো বিষয়টি। ফলে এটা আমার ক্ষেত্রে বলতে পারেন যে যে মানুষগুলোর নাম হচ্ছে, আমি প্রথম থেকেই বলে এসেছি, এটা আমার ক্ষেত্রে খুব যন্ত্রণাদায়ক যে একজন মানুষ তিনি জল জ্যান্ত রয়েছেন, তিনি এতদিন ধরে কেউ হয়তো 40 বছর ভোট ভোট দিয়েছেন, কেউ হয়তো 41 বছর ভোট দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন গতকাল একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি একজন সরকারের একদম মানে প্রথম সারির একজন আধিকারিক। তার একমাত্র সন্তান তিনি আমেরিকায় থাকেন, এবং মানে আমেরিকায় পড়াশোনা করার জন্য গেছেন একদম, এবং তার নাম ডিলিট হয়ে গেছে। কত ঘটনা এইরকম আছে বলুন আমি তো। একটা উদাহরণ দিই, একজন ভদ্রমহিলা, তিনি ক্যান্সার আক্রান্তা। তার স্বামী আর্মি অফিসার ছিলেন এবং 71-এর যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন। তার স্বামী মারা গেছেন, তিনি ভদ্রমহিলা, অনেক বয়স, 70 উপরে বা তার থেকেও বেশি বয়স। সেই ভদ্রমহিলার নাম ডিলিট হয়ে গেছে, তার মেয়ে এবং জামাই এসছেন। এই যে আপনি একটার পর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, অর্থাৎ কিভাবে নাম ডিলিট হয়েছে,
যদি 60 লক্ষের মধ্যে 40 থেকে 45% ডিলিট হয়ে থাকেন, তাহলে তাদের বিষয়টা ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে কবে তারা আবার অন্তর্ভুক্ত হবেন ভোটার লিস্টে, এটা সত্যি বলা খুব মুশকিল। কিন্তু আপনাকে আমি অন্য দিক থেকে জিজ্ঞেস করব যে যাদের নাম এইভাবে ডিলিট হয়ে গেছে, যারা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়েছেন, যারা এখানে জন্মেছেন, যাদের বাবা মা এখানে জন্মেছেন, তারা যখন দেখেন এইভাবে তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে বা তাদের এইভাবে ভোটাধিকার চলে যাচ্ছে, তখন তাদের মধ্যে ক্ষোভ জন্মানোটা কি স্বাভাবিক নয়? দেখুন, হ্যাঁ, ক্ষোভ জন্মানোটা স্বাভাবিক, একেবারে অস্বাভাবিক নয়, এটা ঠিক কথা, এই নিয়ে এ- কোনো সন্দেহ নেই। এবং কিন্তু সেই ক্ষোভেরই কিন্তু বিস্ফোরণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি দুটো কথা বলবো। এক, ক্ষোভ জন্মানো স্বাভাবিক, কিন্তু আমরা তো হিউম্যান বিইং, আমাদের এই যে বেসিক ইনস্টিংক্ট গুলো কন্ট্রোল করতে হয়। ক্ষোভ, ক্ষোভ, রাগ, অভিমান খুব জন্মাতে পারে, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো উচিত। সেটা অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, সেটা মানে কখনোই ধরুন যখন একটা কোনো ক্ষোভ, সেটা প্রশমনের কোনো পথই পাচ্ছে না, না। এটা এই ক্ষেত্রে দীর্ঘদিন এই ধরে ক্ষেত্রে আমি জমছে মনে করি, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সকলের নামই ইনক্লুড হয়ে যাবে, মানে বেশিরভাগের নামই। কারণ হচ্ছে এই যে ট্রাইব্যুনাল, আমি যা এক্সপিরিয়েন্স করেছি তাতে বিচারপতিরা, কারণ তারা প্রত্যেকেই হাইকোর্টের বিচারপতি, ফলে না সেটা অত্যন্ত। তো ঠিক আছে, কিন্তু কোনো টাইম লিমিট নেই কিন্তু। তার হ্যাঁ, ফলে সেটা তো দেখুন সম্ভব না, এবং টাইম লিমিট দেওয়া, মূল হ্যাঁ, মূল ফলে যারা সমস্যাটা তো এবারে ভোট তৈরি দিতে হয়েছে পারবেন না, এই টাইম লিমিটের জন্যই। দেখুন, এই মূল সমস্যাটা এই যে এর আগেও তো এসআইআর হয়েছিল, আপনি কি বুঝতে পেরেছিলেন? না না টাইম সেটাই দিয়ে তো এই বিষয়টি করলে এই সমস্যাটি তৈরি হতো না। হতো না, এই কিন্তু এই যেহেতু সমস্যা সেটা করা তৈরির মূল হয়নি। কারণই হচ্ছে টাইম না দিয়ে ইমিডিয়েটলি এসআইআর একদম, করতে গিয়ে এই সমস্যাটা পাকিয়েছেন। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই বিষয়টাই বলা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এসআইআর এর ওপর কোনো স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট, এবং সেটা যথারীতি যেরকম চলার চলেছে। সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে যখন এরকম একটা পরিস্থিতি হয়, মানুষের ভেতরে যখন নানা রকমের সন্দেহ তৈরি হয় এবং ক্ষোভ তৈরি হয়, তখন সেটাকে প্রশমিত করা রাজনৈতিক দলেরও যেরকম দায়িত্ব, প্রশাসনেরও দায়িত্ব, সবাই সবার দায়িত্ব পালন ঠিকমতো না করলে পরে যা ঘটে আমরা কালিয়াচকে সেটাই দেখেছি। সকলকে বলবো, আপনার এলাকার এটা খুব সহজ পদ্ধতি, ট্রাইব্যুনালের যেটা করেছেন এটা খুব সহজ পদ্ধতি। একটা হচ্ছে অনলাইন করা, আর একটা হচ্ছে ফিজিক্যাল ফর্মে। ফলে আপনি মানে এসডিও অফিসে বা ডিএম অফিসে ফিজিক্যাল ফর্মে জমা দিতে পারেন, বা অনলাইন করতে পারেন। অনেকেই আছেন যারা বিভিন্ন ভয় করছেন, অনেকে এটা বুঝতে পারছেন যে আমার নাম হয়তো কিছুদিন পরে উঠেও যাবে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে, কিন্তু যারা হয়তো চাকরি করেন, যারা পেনশন ভোগী, তারা ভাবছেন যে বেসিক্যালি কি হবে। আপনি সব না ভোটার একটা নাগরিক, নির্দিষ্ট কিন্তু শ্রেণীর কথা বলছেন, সব যে ভোটার নাগরিক, শ্রেণীটা, না না, শ্রেণী শুধু নয়, আমি না, যারা ভয় পাচ্ছেন যে নামটা না থাকা মানে আমাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে বা আমাকে ডিপোর্ট করে দেবে, এই আতঙ্কটা যেটা তৈরি করা হয়েছে না, দিনের এই পর দিন, আতঙ্কের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। মনে সেই করছেন জন্য না কিন্তু আপনাকে আতঙ্ক আছে। সেটাই ব্যাখ্যা দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ভোটার মানেই তিনি নাগরিক, কিন্তু নাগরিক মানে তিনি মানে বেসিক্যালি একজন ভোটার নয় মানে তিনি নাগরিক নয়, এটা কোথাও সিদ্ধ হয়নি, এটা প্রতিষ্ঠিত হয়ে যায়নি। দেখুন, একজন নাগরিক, তার নাম ভোটার লিস্টে ইনক্লুড হওয়ার যোগ্য, কিন্তু একজন নাগরিক তার নাম যদি ভোটার লিস্টে ইনক্লুড না হয়, তার মানে সে নাগরিক নয়, এটা কোথাও প্রতিষ্ঠিত হয়নি, বা এটা বলা যায় না। তাহলে কি এক- করে 2002টাকে ভিত্তি করে এই এত উচিত বড় হয়নি, কাণ্ডটা হলো? উচিত হয়নি তাহলে ভবিষ্যতে এ- 2026টাকে ভিত্তি করে আবার হবে না, এই গ্যারান্টি কে দেবে? কেউ কোনো কিছুরই গ্যারান্টি নেই। সেই কেউ কারণেই তো মানুষ ভয় পাচ্ছেন। বুঝতে পেরেছি। দেখুন, পৃথিবীতে তো কোনো কিছুই স্থায়ী নয়। এই মেস ক্রিয়েট করার পিছনে যেমন প্রশাসনিক অদক্ষতা, অকর্মণ্যতা রয়েছে, তার নির্বাচন সঙ্গে রয়েছে কমিশনের দায় সবচেয়ে বেশি। এবং শুধু তাই না, তারপরে রাজ্য সরকারেরও দায় রয়েছে। নিশ্চয়ই তারাও, রয়েছে। আমি প্রথমে বললেন আমি এসআইআর করতে দেবো না, তারপরে বললেন আমি এসআইআর মামলা করে সব জয়লাভ করে এসেছি। আপনার জয়লাভের কত ফলশ্রুতি, এত লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট। ফলে এইগুলো দেখুন, এই অপটিক্স তৈরি করতে গিয়ে মানুষের মনে তো ভয় দেওয়াচ্ছেন না। হ্যাঁ, এবং এই ভয় থেকেই এত রকম সমস্যা তৈরি হচ্ছে এবং এত হ্যাঁ, মানুষ হলফ করে বলতে আতঙ্কে পারেন। মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাক হচ্ছে, আত্মহত্যা করছেন কেন? মানে আমরা অনেক কিছু দায়ী করতে আমি পারি অনেক কিছুকে। আপনার মাধ্যম দিয়ে আমি সকলকে বলবো, কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। এটি একটি সহজ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আপনাদের যারা জেনুইন ভোটার তাদের সকলেই ফিরে আসবেন, এই নিয়ে চিন্তা করবেন না।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো ধন্যবাদ থাকবেন। আপনিও ভালো থাকবেন। নমস্কার।